আসসালামু আলাইকুম। এমপি তামিম সরকার কায়নাত খান কবিতা পার্ট ১। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেটে টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সবথেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া আর হাড়গুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আয়। তামিমের নির্দেশ মতো গার্ডরা 2 টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভিতরে রক্তমঞ্চ খানায়। সেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অবধি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশেষে এখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া তো দুঃস্বপ্ন। তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে, আরশি নগরের বুঝে রাজপুত্র বলা হয় যাকে। তামিম সরকার আর 5টা সাধারণ মানুষ কোনো ব্যক্তির নামের মতো নয়, এ নামের ওজন অধিক। যাকে 8 থেকে 80 সকলেই পায় ভয়। ক্রাশের রাজত্বে বেতাল বাদশাহ বলা হয় তামিম সরকারকে, যার শিরায় শিরায় রয়েছে দস্তিত্ব। তার সামনে চোখে চোখ দিয়ে কথা বলা আর মৃত্যুর স্বেচ্ছায় আমন্ত্রণ জানানো দুইটাই সমান। উজ্জ্বল শ্যামলা বর্ণের তামিম সরকারের পোশাক পরিধান বারবারই একই রকমের থাকে। কালো পাঞ্জাবি, মুখে হালকা চাপ দাড়ি, চোখে কালো চশমা, হাতে মোটা গোল্ডেন ব্রেসলেট। তার ডান কানে সবসময় একটা ছোট সোনালি ইয়ারপিন থাকে, তার বাম কানে হেডফোন। অবশ্য এই ইয়ারপিনসটা এমনি এমনি লাগানো হয়নি, কানে গুলির চিহ্ন ঢাকতে লাগানো হয়েছে। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে বলে তামিম, কিন্তু ওর নীরবতা গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়া চারটেখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। সেখানে রাজ্য সরকার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন তামিম চাইলেই কেন পরিষদে যোগ দিতে পারত। তবে তবে শুধু পলিটিক্স না, অন্ধকারের চোরাগুলি থেকে শুরু করে সব অপরাধ, এমপি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায়। শুধু ফাঁকা না, রীতিমতো খালি হয়ে যায়। ভুলবশত কেউ তামিমের সামনে পড়লে ও নিজেকে আড়াল করার যথাসর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। তামিমের বেপরোয়া জীবনী, মদের নেশা, খুন খারাপি সবই যেন নিত্যদিনের জীবনযাপনের মতো হয়ে গেছে। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো সাহস কারো নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা খুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ। আরশিনগরে নির্বাচনের হাওয়া বইছে, শহরে অলি-গলি পোস্টারে ভরে গেছে। গত 10 বছরের মধ্যে এবারও তানভীর সকলের দল ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে গেছে। তাই এবার তামিম এমপি হওয়াটা জরুরি, কারণ এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায়, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার মাধ্যমে এবার প্রধানমন্ত্রী তানভীর সরকার নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময়ে বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিজে বিশ্বে শুধু গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো 2 টুকরো করা, কিন্তু চারপাশে জড়িয়ে পড়ে থাকা আত্মহত্যা কথা, টুকরো টুকরো লাশ ও কি হত্যার কাতরে পড়ে। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিয়াজ রেজা। তিনি বুঝে যান এটা নেতার দুর্ঘটনা না,
কিন্তু দন্তরে নামতে না নামতেই ওপর থেকে চাপ আসে, এটা আত্মহত্যা বলেই ডিক্লেয়ার হবে। সেখানে ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমে নয়, যখন এইভাবে কেস ধামাচাপা পড়লো। তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো, তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে তামিম এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতি রাতে তামিম সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব। খুব হই উল্লাসে মেতে ওঠে তামিম আর তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধে আমি মাতোয়ারা। পরের দিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশীনগরের প্রতিটি স্কুল এবং কলেজ নিজে উপস্থিত হন তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়। বারবারের মতো তার পঞ্চপাণ্ডব মাহির, পেট মোটা রফিক, কালা মানিক, টাকলা মফিজ আর বোমা সাকিব আর সাথে জিপ ভর্তি ছেলে নিয়ে গেছে আরশীনগরে একটি কলেজে কালচারাল প্রোগ্রামে। খুব সাধারণ আইডল হিসেবে প্রায়ই চিফ গেস্ট হয়ে থাকে তামিম সরকার। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাসের সাক্ষী হয়ে এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর নরম আলোর ঝলমল করছে এক অপরূপ রূপী রমণী। থেকে টিস্যু নিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাসে তার অবাধ্য চুলগুলোকে উঠতে সক্ষম হলে ও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেনে যাওয়ার অপেক্ষা করছে সেই রমণী। আর তাকে চোখের নজরে বন্দী করেছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরই সরছে না। ভাই, ভাই, ও ভাই, এভাবে মাহির ৩-৪ বার ডাকে তামিমকে, কিন্তু লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে, আর ঠোঁটে মৃদু হাসি নিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। কেঠা আমার সর্বনাশ করেছে ভাই? আমার কোন খালি হাত ভাইঙ্গা ভিতরে হান্দাই দিমু। বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে, আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথেই ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়, আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে। শালার ভাই কথা বলার জায়গা পেলে না, একটুর জন্য চলে গেল। কেডা চলে গেল ভাই? তোর মরা বাপ। তামিম আর খোলা জিপ থেকে চারপাশে ভালোমতো তাকাতে থাকে। সেই রহস্যময়ী নারীর দেখা পাওয়া যায়, কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম। যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয়, প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনে আসরে বসে। প্রথমে একটু ভাষণ আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু কথোপকথন হন, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছুটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশনের এক রকমনির দিকে। সকালে দেখে সেই সুন্দরীকে সে যে এই সময়ে এখানে দেখতে পারবে তা কল্পনাও না করতে পারেনি তামিম। যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তামিম স্টেজে উঠা মাত্র হাততালিতে ফেটে পড়ে চারপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু বলার এক পর্যায়ে তার চোখে চোখ পড়ে যায় সেই রহস্যময়ী রমণীর দিকে। তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়, আর মাইক নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, সি গ্রিনস
পরা লম্বা চুলওয়ালা মাঝের সারিতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো। তামিমের কথা শুনে সবাই হাঁ মেরে শুভার দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যেই একটু ভয় কাজ করার মধ্যে তামিম ভয় পায় না এমন মানুষ আরশিনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশে সকলেই কানাঘষা শুরু করে দেয় রীতিমতো। শুভার বান্ধবীরাও বলতে থাকে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে ডাকছে। শুভা ভয়ে যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারেই। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে শুভার দিকে আসতে থাকে। তামিমকে আসতে দেখে শুভা ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমথমে নীরবতায় তামিম স্টেজে সোজা শুভার পাশে দাঁড়ায়। তামিমকে দাঁড়াতে দেখে শুভা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায়। শুভা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ শুভার হাত ধরতে ভয়ে আত্মা শুকিয়ে যায় শুভার। তামিম ভিড়ের মধ্যে দিয়ে শুভার হাত ধরে নিয়ে যায়, পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় আর শুভার দিকে ইশারা করে বলে শি ইজ মাই লেডি। তামিমের কথা শুনে শুভা চোখ বড় বড় করে তাকায়। তামিম ও শুভার দিকে তাকায়। আজকের পর থেকে আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভিতর আতঙ্কের বাসা বাঁধে। যার ভয়ে আরশিনগরের কেউ কথা বলতে পারে না। সে নজরে শুভার মতো 19 বছর বয়সী এক কিশোরী মেয়ে কিভাবে পড়লো। তামিম সকলের থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর শুভা জড়বস্তুর মতো ওখানে দাঁড়িয়ে থাকে। তামিমের জ্বর হঠাৎই মাঝপথে থেমে যায় আর পিছনে ঘুরে শুভার দিকে বলে, এই পরি, আই লাভ ইউ। তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে, তামিমের সাথে উল্লাস করতে যেতে থাকে আর শুভা স্টেজেই দাঁড়িয়ে থাকে। চলবে পর্ব 1 এখানে সমাপ্ত। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি স্বরূপ দৃষ্টিতে দেখবেন।